আমরা দিওয়ানি দেখলাম, রাইট? এইবার আমরা কি দেখব? আমরা দেখব ইংরেজদের ঔপনিবেশিক শাসনে এই যে কোম্পানি আমলটা কেমন ছিল। তাইলে আমাদের শুরু করতে হবে কি নিয়ে? দ্বৈত শাসন নিয়ে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তেজগাঁও কলেজে একজন শিক্ষক আছি তোমাদের সাথে এই পাশকরির ইতিহাস অ্যান্টিবায়োটিকটি নিয়ে। চলো আমরা এখন দেখি এইখানে আমরা বেসিক্যালি কি আছে। প্রথমত হচ্ছে আমরা দেখলাম যে দ্বৈত শাসন প্রতিষ্ঠা হয়, কিন্তু সেই দ্বৈত শাসন হচ্ছে বেশি দিন টিকতে পারে নাই। কেন? কারণ এটা হচ্ছে বেসিক্যালি 1765 থেকে 1772 সাল পর্যন্ত ছিল। এইখানে ঝামেলাটা হয়েছে যে এই দ্বৈত শাসন হচ্ছে এই অত্র অঞ্চলে কি করে, এই অত্র অঞ্চলে একটা বিশৃঙ্খলা তৈরি করে। এই যে বিশৃঙ্খলাটা তৈরি করে, এবং কারণ দেখেন নবাব ক্ষমতাহীন, কারণ নবাব টাকা কালেক্ট করতে পারে না। নবাব কিন্তু কোম্পানি আবার টাকা কালেক্ট করতে পারে, কিন্তু তার দেশের জন্য বা অঞ্চলের জন্য কোনো দায়িত্ব নাই। এবং এই জায়গা থেকে চিন্তা করলো ব্রিটিশ পার্লামেন্ট, যে জিনিসটা চিন্তা করলো যে এইবার তো কাজ সারছে, যে আমাদেরকে কোম্পানিকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। এইখান থেকে ব্রিটিশ পার্লামেন্টে ওয়ারেন হেস্টিংস নামে একজন ভদ্রলোক নিয়োগ পায়, কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট একটা আইন পাশ করে। আইনটা ছিল 1773 সালে, মাত্র 7-8 বছরের মাথায়। সেই আইনটাকে বলা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। এই রেগুলেটিং অ্যাক্টটা হচ্ছে এরকম যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য সে কীভাবে হচ্ছে এই অত্র অঞ্চলে ফাংশন করবে। এবং এই ব্রিটিশ রেগুলেটিং অ্যাক্টের অনুযায়ী ওয়ারেন হেস্টিংস তাকে এই অত্র অঞ্চলের প্রশাসক বা গভর্নর জেনারেল নিয়োগ করা হয়। এবং পরবর্তীতে যখন দেখা গেল যে রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে এটা যথেষ্ট কার্যকর হচ্ছে না, ঠিক তার 11 বছরের মাথায় কোম্পানি শাসনটাকে আরও বেশি কন্ট্রোল করার জন্য বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হয়, যা কিনা ব্রিটিশদের সেন্ট্রাল আধিপত্যকে কোম্পানির উপর একটা স্টাবলিশমেন্ট দেওয়ার চেষ্টা করে। এই জায়গায় যদি আমরা একটু যাই, যে বেসিক্যালি 1784 সালের এই অ্যাক্টটাকে বলা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। আচ্ছা, কিন্তু তার ঠিক আবার হচ্ছে কত বছর পরে, 9 বছর পরে তারা চিন্তা করলো তারা একটা সংস্কার করবে। সেই সংস্কারটা প্রথমে ছিল, এটা সংস্কারটা বলে চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্তটা কী জিনিস? চিরস্থায়ী বন্দোবস্ত ছিল যে জমিদারদেরকে জমির স্থায়ী মালিকানা দেয়া হবে, এবং জমিদাররা যেটা করবে, এখানে একটা সূর্যাস্ত আইনও ছিল যে সূর্যাস্তের আগে খাজনাটা হচ্ছে ব্রিটিশদের কাছে সে দেবে। যদি সূর্যাস্তের আগে তারা সেই খাজনাটা না দিতে পারে তাহলে কি হবে? তাহলে হচ্ছে ওই জমিদার তার জমিদারিত্ব হারাবে। তার মানে হচ্ছে কোনো জমিদার যদি তার প্রজা বাৎসল্যের কারণে সে কোম্পানিকে যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল বা যে পরিমাণ মুদ্রা দেওয়ার কথা ছিল সেটি যদি দিতে না পারে, সেই জমিদার জমিদারিত্ব হারাবে। মানে আপনি একজন জমিদার, আপনি আপনার প্রজাদের প্রতি প্রজা বাৎসল্য দেখাইলে আপনার জমিদারি টিকিয়ে রাখাটা কঠিন হয়ে যাবে। এরপর থেকেই বেসিক্যালি এই অত্র অঞ্চলে জমিদাররা একটু একটু নির্যাতকের ভূমিকায় চলে আসে, কারণ জমিদারিত্ব রাখতে হবে। এবং অনেক জমিদার এখান থেকে ধ্বংস হয়ে যায় যারা সূর্যাস্ত আইনটা যদি তারা মানতে না পারে। এই অবস্থায় যেটা হচ্ছে, কৃষকদের উপর একটা চরম শোষণ চলতো, এবং অনেক জায়গাতে কৃষকরা হচ্ছে কি করতে, খাজনা দিতে না পেরে তারা হচ্ছে এক ধরনের ভূমিহীন দাস বা ফার্মার স্লিভ বা এগ্রিকালচারের একটা স্লিভ বা কৃষকের দাস। স্বাধীনতা আছে কিন্তু স্বাধীনতা খাটানোর কোনো জায়গা নাই, এমন এক ধরনের দাসত্বে তারা চলে যায়। এবং এইটা বেসিক্যালি যেটা হয় যে যেহেতু সূর্যাস্ত আইনের কারণে অনেক জমিদার জমিদারিত্ব হারায়, তার মানে জমিদারিত্ব যদি হারায় তার মানে এই জমিদারিত্ব কেউ না কেউ তো পাবে। তাহলে যা টাকা আছে সেই জমিদারিত্বটা সূর্যাস্ত আইনের সুযোগ নিয়ে সে হচ্ছে কিনে ফেলতে পারবে। এবং এই জায়গা থেকে কি হয়, এই জায়গাতে একটা নতুন জমিদার শ্রেণী বা নিউ জমিদার তৈরি হয়, যারা কিনা প্রজাদের থেকে বিচ্ছিন্ন ছিল এবং যাদের কাজই ছিল শুধুমাত্র প্রজাদের উপরে শোষণ, নির্যাতন, যে লাঠিয়াল বাহিনী ইত্যাদি ইত্যাদি বাহিনীর মাধ্যমে তারা শুধু নির্যাতন করে, শুধুমাত্র তাদের লক্ষ্যই ছিল প্রজা বাৎসল্য বা প্রজা কল্যাণ নয়, বরং কৃষকদের কাছ থেকে বা প্রজাদের কাছ থেকে সর্বোচ্চ পরিমাণ খাজনা বা টাকা আদায় করা। এবং
এই জায়গার থেকে আমাদের মনে রাখতে হবে 1793 সালের পরে জমিদাররা শক্তিশালী হয়, কৃষক এবং সাধারণ প্রজা শোষিত হয়। এইখানে এমসিকিউ হচ্ছে যে কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত পরিচালিত হয়? 1793 সালে। এবং এর মাধ্যমে কি হয়? পুরাতন অনেক জমিদারিত্ব হারায়, এটা একটা এমসিকিউ, এবং নতুন একটা ব্রিটিশ অনুগত জমিদার শ্রেণী তৈরি হয়। এখন যদি আমরা আসি যে এই পর্যন্ত দেখলাম খুব সুন্দরভাবে চলতেছে, কিন্তু এই অঞ্চলের মানুষ কি তখন বসেছিল? মানে তারা কি আসলে কোনো মানে এই যে ব্রিটিশরা এই যে চিরস্থায়ী বন্দোবস্ত করতেছে, শোষণ করতেছে, নির্যাতন করতেছে, এই অঞ্চলের মানুষ কি সেভাবে মেনে নিছে? না, মেনে নেয় নাই। এই জায়গাতে অনেক ধরনের প্রতিরোধ হয়। প্রথম প্রতিরোধ হয় ফকির সন্ন্যাসী বিদ্রোহ, ফরায়েজি আন্দোলন এবং তিতুমির আন্দোলন ছিল উল্লেখযোগ্য প্রতিবাদ। এবার একটু আসি যে এর মাঝে আরেকটা ছিল তিতুমিরের বাঁশের কেল্লা। সো প্রথমে যদি একটু শর্টে বলি যে ফকির সন্ন্যাসী বিদ্রোহ এই অঞ্চলে যে ফকির বা সন্ন্যাসী ছিল যারা কিনা এক ধরনের স্পিরিচুয়াল লাইফ লিড করতো, তারা যে মুষ্টি সংগ্রহের উপরে যখন ব্রিটিশরা নিষেধাজ্ঞা দেয়, তখন এই ফকির সন্ন্যাসী যারা কিনা কোনো পার্থিব জীবনযাপন করেন না, তারাও হচ্ছে একটা বিদ্রোহ করে। শুধুমাত্র তাই নয়, তোমরা যারা শরীয়তপুর মাদারীপুর অঞ্চলের মানুষ, তার যেমন শরীয়তপুরের নামকরণ করা হয়েছে কার নামে? হাজী শরীয়তুল্লাহ নামে। এই শরীয়তুল্লাহ ভদ্রলোক হচ্ছে একটা আন্দোলন গড়ে তোলে মক্কা মদিনা ঘুরে আসার পরে, যাকে বলে ফরাইজি আন্দোলন। ফরাইজি আন্দোলন যে কথাটা বলতো যে যেহেতু ব্রিটিশদের অধীনে আছি, সো আমরা হচ্ছে ফরজ পালন করতে হবে, এবং ব্রিটিশদের অধীনে বসবাস করা মানে আমরা স্বাধীন কোনো জাতি নয়। শুধুমাত্র তাই না, তিতুমির নামে একজন নদিয়ার ভদ্রলোক সে আর একটা ভয়াবহ কাজ করে বসছিল। সে হচ্ছে বাঁশের কেল্লা তৈরি করে সে প্রথমে জমিদারদের শোষণের বিরুদ্ধে সে প্রতিবাদ করে, পরবর্তীতে জমিদারজন একত্রিত হয় এবং তার কাছে পরাজিত হয়। তারপরে সে হচ্ছে একটা বাঁশ দিয়ে, মানে লিটারালি বাঁশ দিয়ে একটা কেল্লা তৈরি করে, এবং কেল্লা তৈরি করে সে ইংরেজদের সাথে যুদ্ধ করে। আনফর্চুনেটলি তিতুমির সেই যুদ্ধে পরাজিত হয়। এইটা ছিল আমাদের প্রাথমিক প্রতিরোধ। মানে এই যে 1757 সালে, পরবর্তীতে 1765 সালে এই যে যথাক্রমে পলাশী এবং বক্সারের মাধ্যমে তারা এক ধরনের প্রতিষ্ঠা লাভ করলো, তারা শান্তিতে থাকতে দেয় নাই। এই কারণেই হয়তো বাংলাকে বলা হয় হচ্ছে বুগলাকপুর, বিদ্রোহের নগরী। এই বিদ্রোহের নগরী যেমন এইভাবে ফকির সন্ন্যাসী বিদ্রোহ, এমনকি সাঁওতাল বিদ্রোহ, এমনকি হচ্ছে ফরাইজি আন্দোলন, তিতুমির আন্দোলন, এগুলো করার পরে এরা আর একটা ভয়াবহ বিদ্রোহ করে, খুবই বিখ্যাত একটা বিদ্রোহ। সেটা হচ্ছে 1757 সাল, মানে জাস্ট 100 বছর পরে সেই বিদ্রোহ ছিল মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। তোমরা যারা ঢাকায় আছো তারা হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে বাহাদুর শাহ পার্কের কথা জানো কি না? যে বাহাদুর শাহ পার্কে ওইখানটাতে হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের পরে কি করে জানো? ওইখানকার বিদ্রোহীদেরকে, মানে ঢাকা ক্যান্টনমেন্টে যে সিপাহীরা বিদ্রোহ করছে তাদেরকে ওখানে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা হয়, যার পরবর্তীতে তৎকালীন শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের নামে ওই পার্কের নাম এখনও আমরা জানি বাহাদুর শাহ পার্ক। এখন কথা হচ্ছে এই যে বাহাদুর শাহ পার্কটা, এইখানে ভারতীয়দেরকে প্রথমভাবে সুসংগঠিত হয়। এটা শুরু হয় ব্যারাকপুরে, এবং যেহেতু বিদ্রোহের নগরী বাংলা, আমরা বলি নাই, এটা বলছে মোগলরাই বলছে বুগলাকপুর, এবং এই বিদ্রোহ বাংলায় অত্যন্ত প্রবল আকার ধারণ করে। কিন্তু আনফর্চুনেটলি 1857 সালে এই বিদ্রোহ হচ্ছে কোনো না কোনো ক্রমে ইংরেজরা জিতে যায়, এবং জিতে যাওয়ার পরে তখন চিন্তা করলো ব্রিটিশরা যে কাজ সারছে, যে এইভাবে রেগুলেটিং, এই যে আমরা একটু আগে দেখলাম না যে রেগুলেটিং অ্যাক্ট, তারপর হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, তারপর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, এইসব করে আসলে এই অঞ্চল স্বাধীন করা, এই অঞ্চল শাসন করা সম্ভব না। সো এই জায়গা থেকে তারা একটা কাজ করলো, 1858 সালে ভারত শাসন আইন পাশ করলো। কি পাশ করলো স্যার? ভারত শাসন আইন। এই শাসন আইন যেটা করলো যে না, ইংরেজরা, মানে ইংল্যান্ডে তৎকালীন যে রানী ছিলেন বা যে মনার্ক ছিলেন, তারা বললো যে না বাবা, এই ভারত আর যাই হোক, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা এই ভারতকে পরিচালনা করা সম্ভব নয়। যেহেতু ভারতকে এটা তারা পরিচালিত করা সম্ভব নয়, সেহেতু তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটা বিলুপ্ত করে ফেলে, এবং শাসনভার সরাসরি, একদম সরাসরি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে নিয়ে যায়
একদম রানী নিজে, মানে ব্রিটিশ যে শাসক আছে সে ব্রিটিশ শাসক নিজে হাতে ভারত শাসন আইন মানে মাধ্যমে সে ভারতের নিয়ন্ত্রণটা নিয়ে নেয়। এবং এরপর থেকে ঠিক 1 বছরের পরে রানী মানে ব্রিটিশ রানী, আমাদের কোনো রানী না, সেই ব্রিটিশ রানী কি করে, ব্রিটিশ রানী হচ্ছে 1858 সালে একটা পোস্ট ক্রিয়েট করে, সেই পোস্টের নাম হচ্ছে ভাইসরয়, মানে এর মাধ্যমে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে। এখানে কিন্তু অনেকগুলো এমসিকিউ আছে, যেমন এই দুটো এমসিকিউ কভার করলাম। এখানে যদি দেখি যে প্রাথমিক প্রতিরোধগুলো কী ছিল, মহাবিদ্রোহ কত সালে হয় এবং কত সালে হচ্ছে এইখানে। আচ্ছা, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত পুরোটা সময় হচ্ছে ভারত কিছু ব্যতিক্রম ছাড়া বা স্পেশালি বাংলা অঞ্চল হচ্ছে ব্রিটিশ শাসন করছে। কিন্তু প্রথম 100 বছর মানে 1757 থেকে 1858 সাল পর্যন্ত তারা শাসনটা করছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে। কিন্তু 1858 থেকে 1947 সাল পর্যন্ত এই যে প্রায় 90 বছর, এই 90 বছর তারা কিন্তু শাসন করছে সরাসরি। এবং এই জন্য একটা এমসিকিউ, সেটা কত সালে ভাইসরয় পোস্ট তৈরি হয়, 1858 সালে। কত সালে রানী নিজে ভারত শাসনের দায়িত্ব তুলে নেয়, সেটা হচ্ছে 1858 সালে। তার মানে এইখানে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমরা দেখলাম। আচ্ছা, এখন আমরা দেখব এইখান থেকে কোন প্রশ্নটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা চলে আসতে পারে। এই জায়গা থেকে স্যার কোন আইনের মাধ্যমে ভারত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে এবং শাসনভার সরাসরি ব্রিটিশ সরকারের হাতে চলে যায়? ভারত শাসন আইন, সময়টা হচ্ছে 1858। আচ্ছা, এই সেকশনে আমরা কি করলাম, আমরা যেটা করলাম, আমরা বেসিক্যালি দেখলাম যে 100 বছর, কোন 100 বছর, 1757 সালে পলাশির যুদ্ধ থেকে একদম 1858 সালে রানী ভিক্টোরিয়ার এই যে শাসনভারটা সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে নিজের হাতে তুলে নেওয়া এবং সেইখানে ভারতকে শাসন করার জন্য ভাইসরয় নামে একটা হচ্ছে পোস্ট ক্রিয়েট করা। পাশ করে অ্যান্টিবায়োটিকে এইটুকুই থাকছে এবং এই প্রশ্নগুলি আমরা আশা করি এই অধ্যায় বা এই সেকশন থেকে আসতে পারে। নেক্সটে আমরা চলে যাব নেক্সট আমাদের সেকশনতে। আর ততক্ষণ পর্যন্ত পাশ করি সাথে থাকবেন এবং আশা করি পাশ করি ইতিহাস অ্যান্টিবায়োটিকের মাধ্যমে আপনারা ইতিহাস সংক্রান্ত যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলোর সর্বোচ্চ ভালো উত্তর দিয়ে আপনি পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত কলেজে কাঙ্ক্ষিত সাবজেক্টে নিশ্চয়তা।